সংসদ সদস্য, ব্যবসায়ী এবং উচ্চ আয়ের মানুষকে সুখবর দিয়েই বাজেট পাশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আগামীকাল। 15% কর দিয়ে কালো টাকা সাদা রাখারও সুযোগ রয়েছে। জাতীয় সংসদে আনা অর্থ বিলে এমপিদের গাড়ি আমদানিতে 40% শুল্ক আরোপ প্রত্যাহার করা হচ্ছে। সাথে অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক বিনিয়োগে কর সুবিধা এবং কর ছাড় বহাল তো থাকছেই। বাকিটা জানাচ্ছেন সুশান্ত সিনহা। 1 কোটি টাকা মূল্যের গাড়ি আমদানিতে সাধারণ মানুষকে গুনতে হয় 6 কোটি টাকা পর্যন্ত ট্যাক্স। অথচ মন্ত্রী এমপিরা ওই গাড়ি আনলে 1 টাকাও শুল্ক দিতে হয় না। নৈতিক কারণেই প্রস্তাবিত বাজেটে এমপিদের গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করেছিলেন অর্থমন্ত্রী। কিন্তু আইন প্রণেতাদের চাপে বিনা শুল্কে এমপিদের গাড়ি আমদানির সিদ্ধান্ত বহাল রাখছেন অর্থমন্ত্রী। 1988 সালে এরশাদের চালু করা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা গেল 36 বছরে বাতিল করেনি কোনো সরকারই। উচ্চবিত্তদের আয়ে আরোপিত সর্বোচ্চ 30% আয়কর দিতে হবে 24-25 আয় বর্ষ থেকে। অর্থাৎ আগামী নভেম্বরে যে আয়কর রিটার্ন দাখিল করবেন সেখানে 30%-এর বদলে বিদ্যমান 25% আয়কর দেবেন ধনীরা। বাজেটে সবচেয়ে আলোচিত 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার সুবিধাও বহাল রেখে বাজেট পাশ হতে যাচ্ছে। এটা সাধারণ যারা করদাতা আছেন তাদেরকে নিরুৎসাহিত করছেন এবং সৎ করদাতাদের এটা বড়ভাবে নিরুৎসাহিত করবে। জিনিসপত্রের দাম বাড়ার কারণে মানুষের আয়ের উপরে যেই চাপটা এসেছে তাতে কিন্তু নিম্ন আয়ের যারা করদাতা রয়েছেন তাদের জন্য কিন্তু আসলে এই সুবিধাটা বেশি দরকার। বেসরকারি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ ও উন্নয়নে যন্ত্রপাতি এবং বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানিতে 1% শুল্ক আরোপ করেছিলেন অর্থমন্ত্রী, যা শেষ পর্যন্ত বাতিল করে বিনিয়োগকারীদের কর অবকাশ সুবিধা বহাল রাখা হচ্ছে। বিদেশি বিনিয়োগ আমরা কিন্তু সেভাবে আকৃষ্ট করতে পারছি না, কারণ সুযোগ সুবিধাগুলো আমরা সবসময় পাচ্ছি না এবং সেই বা দিতে পারছি না তাদের। আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন এবং আমরা যে ধরনের আইনগুলো করছি, যে ধরনের নীতিগুলো আমরা নির্ধারণ করছি, সেটা কিন্তু একটা কমপক্ষে একটা নির্দিষ্ট সময়ের জন্য করা উচিত। কেউ যদি ইনভেস্ট করে মেশিনারিজ আনে তাহলে সেই মেশিন দ্বারা কিছু তো উৎপাদিত হবে পণ্য। এই উৎপাদিত পণ্য দ্বারা বিদেশে রপ্তানি করি তাতেও আমার ফরেন কারেন্সি আসবে। আর উৎপাদিত পণ্য লোকালে যদি সেল হয় সেখানে আপনি ট্যাক্স, ভ্যাট এগুলি পাবেন। তবে মৃতপ্রায় পুঁজিবাজার থেকে 50 লাখ টাকার বেশি মুনাফায় ক্যাপিটাল গেইন ট্যাক্স বহাল রেখেছেন অর্থমন্ত্রী। সুশান্ত সিনহা, 71, ঢাকা। বাজেট পাশ হতে যাচ্ছে আগামীকাল রোববার। এবারের বাজেট প্রস্তাবের পেশের পর অনেক সমালোচনা হয়েছে, ব্যবসায়ী এবং শিল্প উৎপাদকদের অনেক প্রতিবাদও হয়েছে। তবে বাজেট চূড়ান্ত করার সময় সেসব খুব বেশি মানা হচ্ছে না। এই যখন প্রেক্ষাপট, তখন বাজেট নিয়ে কথা বলতে বিস্তারে যুক্ত হচ্ছেন বাজেট ও কর বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া, FCA। স্নেহাশিস বড়ুয়া, FCA, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। অনেকেই বলছেন প্রস্তাবিত যে বাজেট, সেই বাজেট নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং সাম্প্রতি বছরগুলোতে এই সমালোচনাটা হয়নি। মানে আপনি আসলে কি মনে করেন সমালোচনাগুলো আসলে কেন হচ্ছে? আচ্ছা, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আপনাদের অনুষ্ঠানে। জি। তো আসলে বাজেট তো একটা হচ্ছে স্ট্যাটিউটরি প্রসেস। এই প্রসেসে যারা সংসদ আছেন তাদেরকে পেশ করতে হবে এবং সংসদ সদস্যদেরকে কিন্তু বাজেটটাকে পাশ করতে হবে, কারণ না হলে আগামী বছরে যে খরচগুলো হবে এবং আয়ের যে টার্গেটগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু লিগ্যালিটি থাকবে না। তো স্বাভাবিক এবছর কিন্তু আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তো তার মধ্যে আপনারা তো অলরেডি হাইলাইট করেছেনই যে আমরা আসলে সবচেয়ে বড় সমালোচনাটা হচ্ছে এলিমেন্টস অফ আনপ্রেডিক্টেবিলিটি, যে আমরা একটা প্রেডিক্টেবল ফিসক্যাল মেজার দেখছি না। সো যার ফলে প্রতিনিয়ত এই নীতি পরিবর্তনের কারণে ব্যবসায়ীদেরকে বা ইন্ডিভিজুয়াল যারা করদাতা আছেন তাদেরকে প্রায়ই দেখা যাচ্ছে কি এই আনসার্টেনিটিতে পড়তে হচ্ছে। সো আমি মনে করি যে এলিমেন্টস অফ আনপ্রেডিক্টেবিলিটিগুলো যত দূর করা যাবে তত ব্যবসায়ীদের জন্য এবং যারা সাধারণ নাগরিক আছেন তাদের জন্য এটা কর বান্ধব হবে বলে আমি মনে করি। একটা পয়েন্ট যদি আপনার সামনে তুলে আনি, আপনি নিশ্চয়ই সেটা দেখেছেনও বটে, যে এবার বাজেট নিয়ে বিদেশি বিনিয়োগকারীরাও হতাশা প্রকাশ করেছেন, বিশেষ করে বেসরকারি ইজেটগুলোর ওপর করারোপ করা নিয়ে। আপনার দিক থেকে আসলে এটা কিভাবে দেখছেন? আসলে দেখুন, আমরা যখন বিদেশে বিভিন্ন রকম আপনার ইনভেস্টমেন্ট সামিট করছি, বাংলাদেশেও যখন অনেকগুলো ইনভেস্টমেন্ট সামিট করছি, সবাইকে আমরা বলছি যে আপনি মেড ইন বাংলাদেশ, আপনি বাংলা এবং ইনভেস্ট ইন বাংলাদেশ, এই স্লোগানটা সামনে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো এখন এই মুহূর্তে আমাদের সরকারের যে টার্গেট ছিল যে 100টা অর্থনৈতিক অঞ্চল যেটা প্রতিষ্ঠা করা, সে লক্ষ্যে কিন্তু বেজাও কাজ করে যাচ্ছে। সো এর মধ্যে আমরা যখন দেখি যে বিদেশি বিনিয়োগকারী যখন আমাদের কাছে আসে, আমরা বলি যে তোমাদের এই করের সুবিধাগুলো আছে, বিশেষ করে আপনার আয়কর হ্রাস, ওদের যে টেকনিক্যাল নো হাউ ফি, ডিভিডেন্ড, রয়্যালটি, এই সমস্ত সুবিধাগুলো আছে যেগুলো অন্য দেশও কিন্তু এই সুবিধাগুলো দিচ্ছে। তখন আমরা যদি
বেশি সুবিধা না দিই, তাহলে একজন বিনিয়োগকারীর কিন্তু ইন্দোনেশিয়া যাওয়ার সুযোগ আছে, ভিয়েতনামে যাওয়ার সুযোগ আছে, ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ আছে। সে কেন বাংলাদেশকে বেছে নেবে যদি বাংলাদেশ তাকে ভালো একটা প্যাকেজ দিতে না পারে? এখন আমাদের অনেকগুলো বিদেশি কোম্পানি কিন্তু অলরেডি বেজার সাথে চুক্তি সই করেছে। অনেকগুলো কোম্পানি চুক্তি সই করার পর বাণিজ্যিক উৎপাদনের কাছাকাছি আছে। এখন হঠাৎ করে যদি আপনি বলে দেন যে না, এই সুবিধা আর দেওয়া হবে না, তাহলে আপনি তাকে তো ইনভেস্টমেন্টস করার জন্য বাংলাদেশে ডেকে আনলেন। আনার পর যদি এই ধরনের কথাবার্তা বলা হয়, তাহলে তো তারা মনে করবে যে আমাদের যে ট্যাক্স সিস্টেমটা এটা আসলে রিলায়েবল না। তখন একজনের যদি আমরা আস্থা হারিয়ে ফেলি, এটা একটা ওয়ার্ড অফ মাউথ, তখন ওই ইনভেস্টর থেকে আরেকজন ইনভেস্টরের হাতে কিন্তু কানে কিন্তু এই শব্দটা পৌঁছে যাবে। সো আমরা মনে করি যে এই ধরনের পরিবর্তনগুলো যেগুলো আসলে দীর্ঘমেয়াদী, সেগুলো সমস্ত অথরিটি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে এটার ইম্প্যাক্ট কি আমাদের দেশের জন্য শুধু কর তো না, এটার সাথে সাথে এমপ্লয়াবিলিটির তো একটা বড় ইম্প্যাক্ট আছে। সবগুলো বিষয় বিবেচনা করে নীতি নির্ধারণটা করা উচিত বলে আমি মনে করি। তারপরে আপনাদের মতো যারা বিশেষজ্ঞরা আছেন তারা অনেক মতামত দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আগামীকাল সেই প্রস্তাবিত বাজেটটাই পাশ হতে যাচ্ছে। আপনার কি মনে হয় বাজেট পাশ হওয়ার পর সেই বাজেট বাস্তবায়ন তো আমাদের লক্ষ্য, সেখানে কি চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াবে? আসলে দেখুন, মানে আমাদের বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের রেভিনিউ কালেকশন। কারণ আমাদের এবছরের যে টার্গেটটা জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা, এটা কালেক্ট করতে পারলে আমাদের কি হবে? এটা যদি আমরা কালেক্ট করতে পারি, তাহলে আমাদের যে অপারেটিং এক্সপেন্ডিচারসগুলো আছে সেগুলো কিন্তু আমরা মিট করতে পারবো। এবং এই অপারেটিং এক্সপেন্ডিচার মিট করে যদি আমরা কিছু সারপ্লাস থাকে, তাহলে আমাদেরকে আরো কম লোন নিতে হবে, আপনার সেটা লোকাল ব্যাংক থেকে হোক বা ফরেন ব্যাংক থেকে হোক। যদি আমরা এই লোনগুলো না নিই, আমাদের ডেফিসিট যদি কম হয়, তাহলে আমরা একটা সক্ষম দেশ হিসেবে কিন্তু কি সামনে এগিয়ে যাব। তো আমার কাছে মনে হয়েছে এই রেভিনিউ কালেকশনসের ক্ষেত্রে মানে সবচেয়ে বড় যে বাধাটা, যে আমাদের, আপনারা সবাই জানেন যে আমাদের ট্যাক্স নেটটা খুবই পুয়ার। এখনো পর্যন্ত লাস্ট যে স্ট্যাটিস্টিক্স আমরা পেপারে দেখলাম যে আমাদের যদিও 1 কোটি প্রায় 20 লাখের কাছাকাছি ইটিনধারী হয়েছেন, কিন্তু রিটার্ন ফাইল করেছেন 42 থেকে 43 লাখ করদাতা। তো তাহলে এই যে বিপুল সংখ্যক করদাতা রিটার্ন দাখিল করছেন না, এবং রিটার্ন দাখিল করলেও সে করদাতা রিটার্নের সাথে তার প্রকৃত আয় এবং সম্পদগুলো আপনার কি বলবেন ডিসক্লোজড হচ্ছে না। এটাকে আসলে আওতায় আনা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। চমৎকার। আরেকটি বিষয় হয়তো সময় থাকলে আমি আলাপ করতাম, কিন্তু যেই পয়েন্টগুলো আপনি বললেন সেই পয়েন্টগুলো নিয়ে আসলে পুরোপুরি স্পষ্ট হলো কি কি চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।